আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন চাঁদপুর জেলার অন্যতম একজন অন্যতম শহীদ প্রেসিডেন্ট যার অন্যতম একজন আদর্শ সৈনিক, প্রতিষ্ঠাকালীন সময় থেকে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন, পরবর্তীতে জেলা যুব দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমান চাঁদপুর জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক, একজন আইনবিদ জনাব অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম আজকের অনুষ্ঠানে আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনার করতে চান তাহলে স্কুলে তখন নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন তৃণমূলের নেতৃত্ব রয়েছেন, দীর্ঘ সময় যাবৎ যিনি শহীদ প্রেসিডেন্ট যেমন আদর্শ নিয়ে চাঁদপুরে বিএনপির অন্যতম একটা আলোক ভর্তিকা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, আমরা তার কাছ থেকে চাঁদপুরের কিছু রাজনীতির ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। জি জনাব, আপনি দর্শক শ্রোতাকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা শহীদ প্রেসিডেন্ট জরামান ওই রিভোল বললেন, সেই স্মৃতি আপনার রয়েছে, আপনি দর্শকদেরকে জানান কি চেতনার ভিত্তিতে আপনি এই জাতীয়তাবাদী দলের এখন একজন দায়িত্বশীল হিসেবে কাজ করছেন। আপনাকে ধন্যবাদ এবং আপনার যারা দর্শক শ্রোতা আছে সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার দল বিএনপি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। জি, প্রথমে আমি শুরু করছি আমাদের বাংলা রাখাল রাজা, মহান স্বাধীনতার ঘোষক, বীর উত্তম, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের উপকার, বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করি আমি আমার বক্তব্য শুরু করছি। জি, আমার 69 বছর বয়স এখন। জি, আমি 1979 সালে 1970 সালে আমি তখন নবম শ্রেণীর ছাত্র। তখন আমি দেশে অনেক রাজনৈতিক দল ছিল, বিশেষ করে মুজিববাদী দল ছিল, আওয়ামী লীগের, ছাত্রলীগ ছিল। কিন্তু আমি ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ না করে আমি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সদস্য পদ লাভ করি। সমাজতান্ত্রিক রাজনীতির প্রতি আমি আকৃষ্ট হই এবং বলে রাখি আমি এখনও কমিউনিস্ট ক্যারেক্টার আমি ধারণ করি, লালন করি। বৈজ্ঞানিক সমাজতন্ত্র, বৈজ্ঞানিক সমাজতন্ত্র না, সমাজতন্ত্রের কোনো বৈজ্ঞানিক নাই। সমাজতন্ত্রের একটি সায়েন্টিফিক ইকোনমি। ওকে, সমাজতন্ত্রের একটা বিজ্ঞান ভিত্তিক একটা অর্থনৈতিক ব্যবস্থা। এরা অলঙ্কার লাগানো হয়েছে সমাজতন্ত্রকে ধ্বংস করার জন্য। মার্কস এবং লেনিন বলেছেন, মার্ক্সবাদে বলেছেন যে সমাজতন্ত্রের নাম ধারণ করেই সমাজতন্ত্রকে ধ্বংস করবে। আচ্ছা, যেমন ব্রেজনেভ রাশিয়াতে করছে, মুখোশ পড়বে, মুখোশ পড়বে। ব্রেজনেভ রাশিয়াতে করছে। আমি দীর্ঘ 1977 সাল পর্যন্ত আমি ছাত্র ইউনিয়নের একজন বলিষ্ঠ কর্মী ছিলাম এবং জেলা ছাত্র ইউনিয়নের আমি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আচ্ছা, 1977 সাল পর্যন্ত। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসছেন, তখনও আমি জিয়াউর রহমান সাহেবের প্রতি বা এই রাজনীতির কথা ভাবি নাই। আমরা আমাদের কমিউনিস্ট রাজনীতির কথা নিয়েই আমরা আগাচ্ছি। কিন্তু আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে রাজনৈতিক গ্লোবাল পলিটিক্সে ব্রেজনেভ যখন রাশিয়ার ক্ষমতায় আসলেন, তখন উনি সমাজতন্ত্রকে বাইপাস করে, ক্ষতিগ্রস্ত করে ধনতন্ত্রের দিকে, ক্যাপিটালিজমের দিকে রওনা দিলেন এবং সারা ওয়ার্ল্ডে যতগুলো সমাজতান্ত্রিক দেশ ছিল সমস্তগুলি সমাজতান্ত্রিক দেশ রাশিয়াকে নেতা মানত এবং তাদের এই ভেলকিবাজিতে ব্রেজনেভের, বিশেষ করে ব্রেজনেভের রাশিয়ার রাষ্ট্রপতি ব্রেজনেভের ভেলকিবাজিতে পুরো বিশ্বের সমাজতন্ত্রের ধস নামে। কিন্তু সমাজতন্ত্রের একটা বেসিক ছিল, খাঁটি বাংলা বললে যে মানুষের 5টি মৌলিক অধিকারের কথা যদি বলি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টি জিনিস আমরা খুব রপ্ত করেছি। আমি 81 দিন কমিউনিস্ট ট্রেনিং করেছি, রাশিয়ান কেজিবি ট্রেনিং করেছি আমি। কিন্তু
জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আরোহণ করেন এক মহান অভ্যুত্থানের মধ্য দিয়া, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়া একটা দুঃশাসনকে, একটা কঠিন জালেম শেখ মুজিবের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সিপাহী বিপ্লব, জনতার বিপ্লব হয়। সেই বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মানে ক্ষমতা আসতে বাধ্য হন এবং ক্ষমতা তাকে আরোহণ করানো হয়। উনি ক্ষমতায় আসেন নাই, ওনাকে ক্ষমতায় বসানো হয়েছে এদেশের সিপাহী জনতা। জি, আমি এখানে একটি প্রেক্ষাপট নিয়ে আপনার সামনে প্রশ্ন রাখতে চাচ্ছি। প্রেক্ষাপট হচ্ছে 7ই মার্চের ভাষণ। জনাব শেখ মুজিবুর রহমান অনেক আলোচনা করলেন, স্বাধীনতার একটা ছুঁই ছুঁই আবেগ তৈরি করে, জাগরিত করে তিনি 25 মার্চ পর্যন্ত টেনে নিয়ে গেলেন। মীমাংসা কোনো কিছু হলো না, অপারেশন সার্চলাইট শুরু হয়ে গেল, নির্বিচারে গণহত্যা হচ্ছে। যার দায়িত্ব ছিল স্বাধীনতার ঘোষণা, তিনি ঘোষণা না দিয়ে সেফ এক্সিট নিয়ে চলে গেলেন। এমন অবস্থায় উই রিভোল্ট বলে সেনাবাহিনী থেকে, ক্যান্টনমেন্ট থেকে যে বার্তাটি আসলো, সেক্ষেত্রে স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে এই দুই নেতার অবস্থান আসলে ইতিহাসে কোথায় আছে? আমার তখন যেই পরিমাণ বয়স আমার ছিল, ওই বয়সে আমি অতটুকু মানে ক্যাপাবল না, ক্যাপেবল এই ধারণ করা, এইসব মাথায় মানে ঢুকানো বা বিবেচনা করা একটা জটিল ব্যাপার ছিল এইসব। তবে এইটুকু আমি বুঝতে পারি, আমি এইটুকু অন্তত বোঝার ক্ষমতা ছিল যে শেখ সাহেব একজন দেশপ্রেমিক লোক ছিলেন, বাট উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাইছেন। উনি বাংলাদেশ স্বাধীনতা উনি চান নাই, উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাও করেন নাই, উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাইছেন। কিন্তু ছাত্র সমাজ, দেশবাসী তখন অনেক অগ্রগামী স্বাধীনতার পক্ষে। আর এটার সাথে সংযোগ করে এই দেশের গণমানুষের আকাঙ্ক্ষার স্বপ্নকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উই রিভল্ট আই মেজর জিয়া ডু হ্যাড বাই যে ভাষণ দিলেন কালুঘাট বেতার কেন্দ্র থেকে, উনি সেই ভাষণের মধ্য দিয়া, এই ভাষণ দেওয়ার আগ পর্যন্ত 26শে মার্চের পরে, অপারেশন সার্চলাইটের পরে পুরো জাতি নেতৃত্ব হারা ছিল। শেখ সাহেব যখন পাকিস্তান চলে যায়, আমি নোংরাভাবে বলতে চাই না, শেখ সাহেব আত্মসমর্পণ করে গেছে তা বলতে চাই না, শেখ সাহেব দেশের স্বাধীনতার সম্পর্কে কোনো কথা না বইলা, ঘোষণা না দিয়া উনি পাকিস্তান চলে যান। কিন্তু দিশেহারা জাতিকে, একটি অগ্রবর্তী জাতিকে, একটি উদ্যমী জাতিকে, যাদের স্বপ্ন আকাঙ্ক্ষা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন ছাত্র সমাজ পতাকা উড়িয়ে দিছে, শেখ মুজিব ঘোষণা করছেন, ছাত্র সমাজ স্বাধীনতা ইশতেহার ঘোষণা করছেন। কিন্তু শেখ মুজিব ঘোষণা করছেন, রাগ হয়েছেন, কিন্তু শেখ সাহেব কখনোই স্বাধীনতার এই প্রশ্নে আওয়ামী লীগ এই দায়টি আসলে স্বীকার এত বছরও করেনি, করা উচিত কিনা? ইতিহাসের কাছে আওয়ামী লীগের এই দায়টি রয়েছে কিনা? আওয়ামী লীগের অপকর্মের ইতিহাস আপনার দেখতে হবে আওয়ামী লীগের জন্মটা কোথায়। আওয়ামী লীগের জন্ম হইল মুসলিম লীগের গর্বে, আওয়ামী লীগের জন্মটা হইল মুসলিম লীগের গর্বে, আওয়ামী মুসলিম লীগ নামে, মুসলিম লীগের গর্বে। এক সময় এরা মুসলিম লীগ ছিল, মুসলিম লীগ থেকে এরা আওয়ামী মুসলিম লীগ বানাইছে, আবার আওয়ামী মুসলিম লীগের থেকে এরা আওয়ামী মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ বানাইছে। হ্যাঁ, আওয়ামী লীগ বানাইছে, কিন্তু আওয়ামী লীগ আসলে তাদের দায়বদ্ধতা এই জাতির জন্য, দায়বদ্ধতা জাতির জন্য যেভাবে রাখার কথা ছিল, সম্পূর্ণ শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। তারা সফল হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সর্বক্ষেত্রে সফল হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি যে কথা বলতেছিলাম, আমি সেই কথাটাই শেষ করে আগাচ্ছি। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার পর উনি 4টি মূলনীতি গ্রহণ করেন, 5টি মূলনীতি গ্রহণ করেন। ওনার 19 দফা কর্মসূচি ঘোষণা করেন। উনি 19 দফা কর্মসূচি ঘোষণা করার পর আমি তখনও ছাত্র ইউনিয়ন করি। আমি প্রফেসর মুজাফফর, কমরেড ফরহাদকে জিজ্ঞেস করছিলাম, ঢাকার মিটিংয়ে গিয়া আমি জিজ্ঞেস করছিলাম সামরিক জান্তাকে সাপোর্ট দিতে হবো কেন। কমরেড ফরহাদ, মালুম ফরহাদ ভাই এবং প্রফেসর মুজাফফর আহমেদ থেকে আরম্ভ করে আরও বড় বড় নেতা যাদের কাছে আমরা রাজনীতি চর্চা করছি, শিখছি, তাদেরকে জিজ্ঞেস করছি, তারা আমাদেরকে বলছে
যে এই জিয়াউর রহমান কোনো পাকিস্তানি আর্মি না। এই জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, উনি স্বাধীনতা ঘোষণা করছেন, উনি উনি একজন দেশপ্রেমিক অফিসার। এটা পাকিস্তান সেনাবাহিনী না। অতএব 19 দফাকে আমাদের সমর্থন করতে হবে। এই আপনার ভিতরে আলাদা একটা ভাবনার বীজ 19 দফাকে সমর্থন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কাটার কর্মসূচি নিলেন, দেশকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য গাছ লাগানোর নিলেন, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেন জনস্বার্থে, জনকল্যাণে, একটা মানবিক রাষ্ট্র, একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য। তখন আবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য উনি রাষ্ট্রপতি নির্বাচন দিলেন। রাষ্ট্রপতি নির্বাচন যখন দিলেন তখন উনি কোনো দল করেন না। 77-এর 30 মেতে উনি তখনও কোনো দল করেন নাই, আমি তখনও ছাত্র ইউনিয়ন করি। যখন নির্বাচন দিলেন তখন আপনার এই ন্যাপ কমিউনিস্ট পার্টি ওনার 19 দফাকে সমর্থন করলেন, আমাদেরকে দিয়ে খাল কাটাইলেন, আমাদেরকে দিয়ে ওনার 19 দফা বিতরণ করাইলেন, লিফলেট বিতরণ করাইলেন। কিন্তু যখনই আপনার রাষ্ট্রপতি নির্বাচন দিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে প্রার্থী হইলেন এবং অপরপক্ষে আপনি কর্নেল ওসমানী সাহেব প্রার্থী হইলেন। ওসমানী সাহেব কাদের প্রার্থী হইলেন? আওয়ামী বাকশালী, আওয়ামী লীগের এবং ন্যাপ কমিউনিস্ট পার্টি ত্রিদলীয় ঐক্যজোট গঠন হইল। আর জিয়াউর রহমান সাহেব একটা জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করলেন, বিএনএফ। আমি ছোট্ট কর্মী হিসেবে সেদিনও আমি প্রতিবাদ করছি যে আপনারা কেন ওসমানীকে সাপোর্ট দিচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা লিফলেট আমাকে দিয়ে বিতরণ করাইছেন। ওনার দেশপ্রেমী মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, ইজ নট এ পাকিস্তানি আর্মি। সো উনি দেশপ্রেমিক হইলে ওনাকে আমরা দেশপ্রেমের নিদর্শন রাখার জন্য, উনি দেশপ্রেমের সেই দৃষ্টান্ত স্থাপন করার জন্য এই সময়টা আপনারা না দিয়া কেন ওসমানী সাহেবকে আপনারা সমর্থন দিলেন? আপনারা সমর্থন, আমি ঢাকা সেন্ট্রাল মিটিংয়ে, ছাত্র ইউনিয়নের সেন্ট্রাল মিটিংয়ে আমি রিভল্ট করছি। আমি বলছি যে আপনারা ওসমানী সাহেবকে সমর্থন দিলেন, আসসালামু আলাইকুম আপনাদেরকে, আমি শহীদ আপনি জিয়াউর রহমানকে সমর্থন করলাম। এই আপনার মধ্যে এই আমার রাজনীতি, রিভোল্ট বা এই আমার রাজনীতি, ছাত্র বিএনপি রাজনীতির সাথে আমি সম্পৃক্ত হইতে থাকি। তারপর সাধু আসলাম, সাধু আসার পর এখানে তখন প্রথম জাগো ছাত্রদল গঠন করি। জাগো ছাত্রদল গঠন করে সেখানেও আমি আহ্বায়ক ছিলাম। তারপরে অল্প কয়েকদিন পরে আবার রাষ্ট্রপতি নির্বাচন পরে আবার পার্লামেন্ট নির্বাচন আসলো, তখন অলরেডি বিএনপি প্রতিষ্ঠিত হয়ে গেল, বিএনপি গঠিত হলো। বিএনপি গঠন করার পর আপনার ছাত্র সংগঠন গড়ে উঠলো। তখন আমরা আমাদের ছাত্র ইউনিয়নেরই আমাদের ব্যাপক একটা অংশ এখনও আছে, সে বন্ধুরা কিছু কিছু আছে, ব্যাপক একটা অংশ আমার সাথে সবাই চলে আসলো। আইসা আমাকে কনভেনার করে জেলা ছাত্রদলের প্রথম এবং সেন্ট্রাল থেকে আমাদের এনামুল আসাদ ভাই আসছে, ছাত্রদলের প্রথম প্রতিষ্ঠাতা যে আহ্বায়ক আসাদ ভাই, এনামুল করিম শহীদ ভাই, এরা আসছে।